আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। বাংলাদেশ নবজাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি আজকের টকশোতে উপস্থাপনায় আছি আমি হাবিব ইসলাম দিহান। সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। প্রাথমিক শিক্ষক কনসালটেশন কমিটি যে 5টি দাবি পূরণের জন্য সুপারিশ করেছে সেই 5টি দাবির পক্ষে উপস্থাপন করবেন সংগঠনের সভাপতি জনাব কামাল উদ্দিন এবং এই 5টি দাবির বিপক্ষে উপস্থাপন করবেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক জনাবা হাসিনা মুমতাজ এবং জাতীয়করণ হতে বাদ পড়া 5,951টি বিদ্যালয় সম্পর্কে আলোচনা করবেন প্রধান ওহিদুজ্জামান। আসসালামু আলাইকুম। আপনাদের যে 5টি দাবি আছে এই দাবি সম্পর্কে আমরা আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের এই দাবি সম্পর্কে জানতে চাইব। তো স্যার এবং ম্যাম, আপনাদের দাবি হচ্ছে জাতীয়করণ হতে বঞ্চিত 5,000 শিক্ষককে প্রধান শিক্ষক পদে পুনরায় গেজেট প্রকাশ, এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত জাতীয়করণকৃত শিক্ষকদের সরকারি নীতিমালার আলোকে 50% যুক্ত করে চাকুরিকাল ঘোষণা ও এসএমসি কর্তৃক পূর্ণ নিয়োগের পেনশন প্রদান, সকল জাতীয়করণকৃত সরকারি প্রধান শিক্ষকদের 10ম গ্রেড ও সহকারী শিক্ষকদের 11তম গ্রেড প্রদান, 8/12/2025 সালের অর্থ মন্ত্রণালয়ের চিঠি বাতিল করে 8 বছর মেয়াদস্থে টাইম স্কেল গ্রেডেশন ও পদোন্নতি প্রদান করা, জাতীয়করণ হতে বাদ পড়া 5,950টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ঘোষণা করা। এই সম্পর্কে আমরা আপনাদের থেকে জানতে চাইব। তো এই মুহূর্তে আজকের টকশোতে আপনাদের সামনে পক্ষে উপস্থাপন করবেন উক্ত সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। ধন্যবাদ সকলকে যারা আজকের এই টকশো শুনছেন। আমি ধন্যবাদ জানাই আজকের এই টকশো আয়োজনকারী এবং সঞ্চালক মহোদয় এবং আজকের টকশোতে যারা আমরা অংশগ্রহণ করেছি এবং যারা শুনছেন সারা বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শ্রোতাবৃন্দ। আমি ধন্যবাদ জানাই যে আজকে আমরা বাংলাদেশ নবজাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকের কনসালটেশন কমিটি যে সুপারিশ করেছে আমাদের দাবি দেওয়া সম্পর্কে, সেই বিষয়ে আমরা একটা মহাসমাবেশের পায়তারা করছি এবং সেই মহাসমাবেশের বিষয়টা এই 5টি দাবি নিয়ে আমরা যাতে মহাসমাবেশ করতে পারি প্রধান উপদেষ্টা মহোদয়ের স্বীকৃতি আনয়নের জন্য। আমরা কিছুদিন আগেও কথা বলেছি যে ওনারা মোটামুটি আমাদের সবগুলি স্বীকৃতি প্রদান করেছিলেন যে এটা হয়তো সরকারে নীতিমালায় আসতে পারে, যেহেতু কনসালটেশন কমিটি এই 5টি দাবি এখন সম্পূর্ণভাবে ঘোষণা করেছেন। সুতরাং আমরা এই দাবিগুলি পূরণের জন্য আমরা আশাবাদী। প্রিয় দেশবাসী, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আর শিক্ষার 3টি স্তম্ভের মধ্যে প্রাথমিক শিক্ষা হচ্ছে সর্বোৎকৃষ্ট পথ এবং প্রদর্শক। শিক্ষা ছাড়া কোনো ক্রমেই জাতি উন্নতি লাভ করতে পারে না। আর এই নতুন বাংলাদেশ সৃষ্টি লগ্নে বর্তমানে আমাদের সেই শিক্ষক সমাজকে এবং এই প্রাথমিক শিক্ষাকে বাস্তবায়ন করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে এই দাবিগুলি পূরণ করলেই আমরা আশা করছি যাতে আমরা এই দাবিগুলো পূরণ হলেই আমরা সঠিক সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবো। আমাদের যে প্রধান শিক্ষক পদ, দেখুন আমরা 13 সাল থেকে জাতীয়করণ হয়েছি 26,193টি বিদ্যালয়, কিন্তু আজকে 5,000 কাছাকাছি শিক্ষক আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা আমলাতান্ত্রিক জটিলতা এবং বৈষম্যের শিকার হয়ে আমরা প্রধান শিক্ষক হতে পারি নাই। আমরা আজকে যোগ্যতা যদি না থাকবে তাহলে আমরা দেখুন আমরা হাইকোর্টে মামলা করেও সেই প্রধান শিক্ষক পদ আমরা রায় পেয়েছি। সরকারের এই জটিলতার কারণে আমরা সেই প্রধান শিক্ষক পদ ফিরে পাচ্ছি না। আমরা আকুল আবেদন জানাচ্ছি যে এই প্রধান শিক্ষক পদ যাতে আমরা ফিরে পাই
কারণ আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার হয়েছিলাম। এখন আর আমরা বৈষম্যের শিকার হতে চাই না। যেহেতু নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা আশা করব এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য যে কনসালটেশন কমিটি গঠন করা হয়েছে, সেই কনসালটেশন কমিটিও আমাদের সেই 5টি দাবি উপস্থাপন করেছেন এবং সুপারিশ করেছেন যাতে আমাদের এই দাবিগুলি সম্পন্ন করা হয়। প্রিয় দেশবাসী এবং শিক্ষক শিক্ষিকা মহোদয়, আজকে এই শিক্ষা ব্যবস্থায় আমরা এই প্রধান শিক্ষক পদের জন্য এবং এই বিভিন্ন আমাদের বৈষম্যের শিকারের দাবি এই 5টার মধ্যে যেগুলি আছে আমরা মামলায় জড়িত হয়ে গেছি। একটা শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যদি শিক্ষকরাই মামলা পরিচালনা করে তাহলে তাদের পাঠদানের অগ্রগতি কিভাবে হবে এবং শিক্ষা অগ্রগতি কোথায় আসবে, কিভাবে আসবে। তবে আমি অত্যন্ত খুশি আমাদের এই ডিজি মহোদয় রমজানের পূর্বেই আমাদের কাছ থেকে এই আমাদের প্রধান শিক্ষক পদ ফিরে পাওয়ার জন্য উনি নিজে চেয়ে আমার কাছ থেকে তথ্য নিয়েছেন। কেন তথ্য নিয়েছেন? যেহেতু আমরা শিক্ষকরা মামলায় জড়িত, উনি পরিষ্কার কথাটা বলেছেন যে এই বাংলাদেশে বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রধান শিক্ষকের পদ খালি আছে 28,230টি। তাহলে আমার এই 5,000 শিক্ষক কেন আজকে এই জলাঞ্জলিভাবে মামলায় জড়িত হবে? আমরা চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করব সেই প্রধান শিক্ষক পদগুলো ফিরে পাওয়ার জন্য। তবে যে কোনো বিষয় সমাধানের জন্য একটা নির্বাহী আদেশের প্রয়োজন হয় এবং সরকারের নীতি নির্ধারণা থেকে আসতে হয়। সেজন্যই আমরা আশা করছি আমাদের এই প্রধান শিক্ষক পদ সহ যে আজকের যে 5টি দাবি আমরা উত্থাপন করতে যাচ্ছি, সেই দাবিগুলো যেহেতু কনসালটেশন কমিটি সুপারিশ করেছে, আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবো যে একটা সুন্দর তারিখ প্রদান করে আমাদেরকে সেই মহাসমাবেশের মাধ্যমে এই দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে মজবুত করার লক্ষ্যে উনি একটি ঘোষণা প্রদান করবেন বলে আমরা আশা রাখি। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যে আমরা এই জাতীয়করণকৃত টিচাররা এসএফসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েও আজকে বড় দুঃখের বিষয়, আমরা এসএফসি কর্তৃক আজকে নিয়োগপ্রাপ্ত হয়েও আমাদের বয়স সীমা, চাকরির যে বয়স খাল, সেটা আমরা আজও নির্ধারণ করতে পারি নাই। তাহলে আমরা এই প্রাথমিক স্তরে চাকরি করে আমাদের সার্থকতা কোথায়? এই সার্থকতা ফিরে পেতে গেলে আমরা আশা করছি এসএমসি কর্তৃক যে নিয়োগটা আমরা পেয়েছি, আমাদের নীতিমালায় আছে যে আমাদেরকে 50% কাউন্টিং করে আমাদেরকে চাকরি যোগদান গণনা করতে হবে এবং পেনশনের ক্ষেত্রে এসএমসি কর্তৃক যে নিয়োগটা দিয়েছে সেই পেনশন থেকে আমাদের গণনা করতে হবে, যাতে আমরা পেনশনটা অন্তত এই এসএমসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত থেকে আমরা পাই। প্রিয় দেশবাসী এবং আমাদের অভিভাবক বৃন্দকে অনুরোধ করব, এই দাবিগুলো পূরণ করতে, সরকারের এই দাবিগুলো পূরণ করতে আমাদেরকে সরকারিভাবে সরকারের অর্থ তহবিল থেকেও বেশি অর্থ প্রদান করতে হবে না। শুধু সরকারের সদিচ্ছায় যদি আমাদের এই দাবিগুলি পূরণ করে দেন, তাহলেই আমরা অনেক সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চলে যেতে পারি। আমরা আশা রাখব যাতে আগামী দিনগুলোতে এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে মহাসমাবেশের মাধ্যমে আমরা একটা সুন্দর তারিখ পাই এবং আমাদের দাবিগুলি পূরণ করেন মাননীয় প্রধান উপদেষ্টা। আমাদের তৃতীয় দাবিটি হচ্ছে সকল জাতীয়করণকৃত প্রধান শিক্ষকদের 10ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের 11তম গ্রেড। আপনারা জানেন যে এই বিষয়টা 56 জন শিক্ষকের একটা রায়ও হয়েছে। রায় হওয়ার পর শুধু এই 56 জন শিক্ষকদেরকে জিও তৈরি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। দুঃখের বিষয়, এই যে শিক্ষা ব্যবস্থা আজকে এই দেশে শিক্ষকরা আজকে কত বৈষম্যের শিকার হয়ে আসছে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। যেহেতু সরকার হাইকোর্টের রায় প্রদান করেছে, এই হাইকোর্টের এতগুলো শিক্ষক সারা বাংলাদেশে প্রায়
65,671টা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই 66,661টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আজকে এই গ্রেডেশনের এই বৈষম্যের শিকার হয়ে আসছে। কেন আমরা আজকে শিক্ষকরা মামলায় জড়িত হব? আর আমরা শিক্ষকরা যদি মামলায় জড়িত হই, তাহলে আমরা কি করে আমরা শিক্ষা ব্যবস্থা এবং ছোট কচুমনি কুকা শিশুদেরকে আমরা কি শিক্ষা দিব? সেই জন্য আমি অনুরোধ করব মাননীয় এই প্রধান উপদেষ্টাকে, যাহাতে আমাদের এই বিষয়াদিগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমাদেরকে মহাসমাবেশের প্রস্তুতির জন্য একটা তারিখ নির্ধারণ করেন এবং আমাদের এই দাবিগুলো আমাদের সমাধান করেন। প্রিয় দেশবাসী, আমাদের চতুর্থ দাবিটি হলো যে 8/12/2023 সালের অর্থ মন্ত্রণালয়ের চিঠি বাতিল করে 6 বছর মেয়াদান্তে টাইম স্কেল গ্রেডেশন এবং পদোন্নতি প্রদান করা। দেখেন কত দুঃখের বিষয়, আমরা সরকারি চাকরিতে অধিষ্ঠিত হয়েছি, সরকার আমাদেরকে সরকারি করেছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আসলে বড় দুঃখ হয়। আমি সংগঠনের সভাপতি হিসাবে আমি প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা জেলায় আমি ঘুরেছি। আজকে আমার বড় কষ্ট হয়, আমি দেখেছি, আমার নিজ চোখে দেখেছি শিক্ষকের কান্না, তাদের পরিবারের আর্তনাদ, তাদের সেই 8/12/2023 তারিখে এমন একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে হুট করে প্রদান করেছে এবং তাদের টাইম স্কেল গ্রেডেশন দিয়েও কেন তাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে? এই যে বৈষম্যতা, এই বৈষম্যতার কারণে আজকে শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একবারে বিনষ্টের পথে চলেছে। আমি আশা করব যে মাননীয় শিক্ষা উপদেষ্টা এই যে টাইম স্কেল গ্রেডেশন এই বিষয়টা এবং 8/12/2023 তারিখের চিঠিটিকে বাতিল করে প্রত্যেকটা শিক্ষকের টাইম স্কেল গ্রেডেশন সুন্দরভাবে বাতিল করে, যাহাতে সুন্দরভাবে আমরা পদোন্নতি এবং সবকিছু ফিরে পাই, সেই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার বিনীতভাবে আহ্বান থাকবে আমাদের এই দাবিগুলি উত্থাপন করা এবং এই দাবিগুলি সম্পন্ন করা। তাহলেই আমাদের এই শিক্ষা ব্যবস্থা উন্নত হবে এবং সুন্দরভাবে সুষ্ঠু নতুন বাংলাদেশ গঠনে সহযোগিতা করবে। সর্বোপরি আমি 5 নম্বর দাবিটি উত্থাপন করছি। এইটা অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশে গ্রামের সংখ্যা হলো 67,673টি, কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশে মাত্র প্রাথমিক সরকারি শিক্ষক বিদ্যালয় হয়েছে 66,661টি। তাহলে বলুন তো, আজকে বাংলাদেশে যদি প্রত্যেকটা গ্রামে, শহর অঞ্চল বাদ দেন আপনারা, প্রত্যেকটা গ্রামে যদি একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়, তাহলে বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হওয়ার কথা ছিল 67,191টি, কিন্তু দেখা যাচ্ছে মাত্র বিদ্যালয়ের সংখ্যা হলো 66,661টি। এই যে একটা বৈষম্যতা, সেই বৈষম্যতার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য একটা বিদ্যালয় স্থাপন করতে, একটা বিদ্যালয় পাবলিক ফাংশন থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষকরা কত কষ্টের মাধ্যমে জায়গা জমি তাদের অর্থ সম্পদ ব্যয় করে সেই বিদ্যালয়গুলোকে স্থাপন করা হয় এবং সেই বিদ্যালয়গুলোকে স্থাপন করে আজকে এই 13 সালের 9 জানুয়ারিতে হয়তো বিদ্যালয়গুলো 26,000 জাতীয়করণ হয়েছে, কিন্তু এই বিদ্যালয়গুলো এই দীর্ঘদিন যাবৎ শিক্ষকরা আজকে এইভাবে জলাঞ্জলি দিয়ে আসতেছে। তাহলে এই 6,000 বিদ্যালয়, প্রায় 6,000 বিদ্যালয় কেন জাতীয়করণ করবে না? এই বিদ্যালয়গুলো জাতীয়করণ করার জন্য কনসালটেশন কমিটি যে সুপারিশটা করেছে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার দীর্ঘদিনের লালন এবং সাধনার আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে কনসালটেশন কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং সারা বাংলাদেশের শিক্ষকবৃন্দ কনসালটেশন কমিটিকে অনুরোধ করব যে আপনারা যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে আপনারা সুপারিশ করেছেন এবং আপনারা যে শিক্ষা ব্যবস্থার প্রতি এতটুকু সফলতা অর্জনের জন্য আজকে আপনারা অগ্রসর হয়েছেন, আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আমি ধন্যবাদ জানাই। সর্বোপরি শিক্ষা, এডুকেশন ইজ দি ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ। প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজাতে হলে কনসালটেশন কমিটি যে সুপারিশ করেছে, এই সুপারিশের উপর ভিত্তি করে আমি আশা করব আমাদের এই 5টি দাবি পূরণ হলে এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সকল দিক বিবেচনা করে আমরা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বর্তমানে যে আমাদের সচিব মহোদয় আছেন,
মহাপরিচালক মহোদয় আছেন এবং আমাদের যে শিক্ষা উপদেষ্টা মহোদয় আছেন, ওনারা যেভাবে কাজ শুরু করেছেন, আমি আশা করব যাতে আমরা এই শিক্ষা ব্যবস্থার, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে পারি এবং আমাদের এই ছোট ছোট কচি কুকি বাচ্চাদেরকে আমরা সঠিক শিক্ষা দিতে পারি, সেই আশা ভরসা রেখেই আমি আমার এই সংক্ষিপ্ত টকশোর উপস্থাপন শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে আমাদের সামনে এর বিপক্ষে কথা বলবেন হাসিনা মুমতাজ ম্যাম, সহসাধারণ সম্পাদক, বাংলাদেশ নবজাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির। ম্যাম, আজকে আপনি স্যারের থেকে শুনলেন আপনার এই যে 5টি দাবি, এই দাবির পক্ষে স্যার যে কথাগুলো বললো, তো এটার মতামত আমরা আপনার থেকে এর বিপক্ষে, এটা করলে কি হবে আর না করলে কি হবে, এটা তো আমরা করলে কি হবে এটা আমরা জানতে পারলাম। তো সেই ক্ষেত্রে এটার বিপক্ষে আপনি কি বলতে চান আমরা এবং দর্শক আপনাদের কাছ থেকে এটা জানতে চাই, তো আপনি আমাদেরকে এটি বলেন। ধন্যবাদ হাবিবা ইসলাম দিহানকে, আজকের পত্রিকা সঞ্চালিকা। সুপ্রিয় দর্শকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আমার প্রিয় শিক্ষকবৃন্দ, আপনাদের সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান শিক্ষকদের পক্ষে জনাব কামাল উদ্দিন সাহেব 5টি দাবি উপস্থাপনা করেছেন। আমি তার বিপক্ষে এই 5টি দাবির যুক্তি খণ্ডন করতে চাই। প্রথমত তিনি বলেছেন 5000 শিক্ষকদের পুনরায় গেজেট প্রকাশ করে প্রধান শিক্ষক পদে অন্তর্ভুক্ত করা। আমি এর বিপক্ষে যুক্তি খণ্ডন করব যে জাতীয়করণের সময় নির্দিষ্ট নীতিমালা, যোগ্যতা ও যাচাইয়ের ভিত্তিতে গেজেট প্রকাশ করা হয়েছিল। যেসব শিক্ষক বাদ পড়েছেন তারা হয়তো নির্ধারিত শর্ত পূরণ করেননি বা করতে ব্যর্থ হয়েছেন। এখন পুনরায় গেজেট প্রকাশ মানেই সেই নীতিমালার ব্যত্যয় ঘটানো এবং বিচারহীনতা প্রতিষ্ঠা। এতে প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শিক্ষকবৃন্দ, টকশো মানেই পক্ষ বিপক্ষ। আপনারা যারা দেখছেন তারা আমাদের নিয়ে, আমি আপনাদের বিপক্ষে বলছি বলে আমি আপনাদের শত্রু না। আমি আপনাদের আমি শুধু কামাল উদ্দিন স্যারের প্রত্যেকটা প্রশ্নের বিপক্ষে যুক্তি খণ্ডন করছি। কামাল উদ্দিন সাহেবের দ্বিতীয় দাবি ছিল এসএমসি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের চাকরিকাল গণনা ও পেনশন প্রদান। আমি বলবো এসএমসির শিক্ষকরা সরাসরি সরকারি প্রক্রিয়া নয়, স্থানীয় কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। চাকরির শুরুর সময় তারা জানতেন এটি চুক্তিভিত্তিক বা অস্থায়ী। এখন তাদের পূর্বের চাকরিকাল গণনা করলে মূল সরকারি নিয়োগপ্রাপ্তদের প্রতি অবিচার হবে এবং সার্বিকভাবে সরকারি চাকরির মান নিয়মের ক্ষতি হতে পারে। কামাল সাহেবের তৃতীয় দাবি জাতীয়করণকৃত প্রধান শিক্ষকদের 10ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের 11তম গ্রেড প্রদান। আমি এর বিপক্ষে বলবো একই পদে থাকা মানেই একই গ্রেডের দাবিদার হওয়া যাবে না। গ্রেড নির্ধারিত হয় নিয়োগ পদ্ধতি, চাকরির মেয়াদ, প্রশিক্ষণ ও কার্যক্ষমতা অনুযায়ী। যারা নিয়মিত বিসিএস বা সরকারি নিয়োগ পদ্ধতি অনুসরণ করে এসেছেন তাদের সঙ্গে জাতীয়করণকৃতদের এক কাতারে রাখা বৈষম্য সৃষ্টি করবে। এতে মূল নিয়োগ পদ্ধতি গুরুত্ব হারাবে, আমি মনে করি এটা। কামাল সাহেবের চতুর্থ দাবি ছিল 2020 সালে অর্থ মন্ত্রণালয়ের চিঠি বাতিল করে টাইম স্কেল বা পদোন্নতি দেওয়া। আমি এর বিপক্ষে বলবো অর্থ মন্ত্রণালয় বা চিঠির বাস্তবতাকে সামনে রেখে জারি করা হয়েছে। জাতীয়করণ মানেই একজন শিক্ষক হঠাৎ করে সব সুবিধার দাবিদার হতে পারে না। সরকারি চাকরির মধ্যে টাইম স্কেল, পদোন্নতি সময় ও কর্মদক্ষতার ভিত্তিতেই দেওয়া হয়, এটা আমি মনে করি।
সবাইকে এক গতিতে রেখে টাইম স্কেল দিলে প্রকৃত মেধাবীরা অবমূল্যায়িত হবে, এটাই আমি বলবো। কামরুদ্দিন সাহেবের পঞ্চম দাবি, যেটা ৫,৯৫০টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা, আমি বলবো বিপক্ষে যে সব বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা উচিত এমন কোনো নীতিগত বাধ্যবাধকতা নেই। অনেক বিদ্যালয় মানহীন শিক্ষক, অপ্রতুল বা অবকাঠামোগতভাবে অনুপযুক্ত। তাই আমি বলবো এই অবস্থায় একযোগে জাতীয়করণ করলে বা শিক্ষা মন্ত্রণালয়ের উপর চাপ পড়বে এবং মানের চেয়ে সংখ্যার গুরুত্ব পাবে। প্রথমে মান নিশ্চিত করা জরুরি। আমি মনে করি প্রত্যেকটা শিক্ষকের তার যোগ্যতা বাড়ানো উচিত। আপনি আমার মতামত একান্তই আমার মতামত প্রকাশ করছি। আমি একজন প্রধান শিক্ষক জাতির ভবিষ্যৎ। একটি বিদ্যালয় না, শুধু একটি বিদ্যালয় পরিচালনার জন্য নয়, একজন প্রধান শিক্ষক একটি দেশ, একটি জাতি গড়ার কারিগর। এবং এই প্রধান শিক্ষক অনেক ক্ষমতা বল রাখেন। তার ক্ষমতা বলেই একটি প্রাথমিক বিদ্যালয় সুন্দরভাবে পরিচালিত হয়। সেক্ষেত্রে আমি বলবো যে তার যদি যোগ্যতা না থাকে, তার যদি পরিপূর্ণ যোগ্যতা না থাকে, তাহলে সে কি করে একটি দেশ বা একটি জাতিকে গঠন করবে? সেই ক্ষেত্রে প্রথমে একজন প্রধান শিক্ষককে পূর্ণ যোগ্যতা অর্জন করে তারপরে তার যোগ্যতা থাকলে, আমি মনে করি আমি যদি যোগ্যতা সম্পন্ন থাকি, আমাকে আমার পদ পদবি দিতে বাধ্য সরকার। আমি যদি অযোগ্য হই, তাহলে অযোগ্য থেকে তো আমি আর যোগ্যতা আদায় করতে পারি না বা আমি দাবি করতে পারি না। তো আমি সর্বশেষ এটাই বলবো যে একজন প্রধান শিক্ষকের পূর্ণ যোগ্যতা অর্জন করতে হবে। অর্জন করে এরপরে আমি দাবি আদায়ের পক্ষে সম্মতি দিব। এটাই আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার দর্শকদেরকে এবং আমার প্রিয় শিক্ষকদেরকে এতক্ষণ আমার কথা শোনার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকের টক শোর সর্বশেষ বক্তব্য রাখবেন উক্ত সংগঠনের সভাপতি জনাব কামাল উদ্দিন এবং ওহিদুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার, আপনাদের যে বাদপড়া বিদ্যালয়ের জাতীয়করণের বিষয়ে আপনি বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানান। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান। আমার স্কুলের নাম হাজি আব্দুল আওয়াল রেজিস্ট্রেশন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জাউচর, হাজারীবাগ, ঢাকা। আমার বিদ্যালয়টি 1989 সনে স্থাপিত। 26% জায়গা দলিলকৃত, নামজারিকৃত এবং সিটি কর্পোরেশনের ট্যাক্স প্রদানকৃত। এবং আমার বিদ্যালয়ের 4 থেকে 500 ছেলে মেয়ে পড়াশোনা করে। বিদ্যালয়ের সরকারি যে নিয়ম কানুন, সরকারের যে শর্তগুলা, সম্পূর্ণ শর্তই আমাদের বিদ্যমান। সরকারের প্রচলিত আইনের আওতায় আমরা যখন টিচার নিয়োগ দিই, 89 সনে স্থাপিত, 89, 90, 95, 96 যখন যে টিচার নেওয়া হয়েছে, ওই টিচারের ওই সময়ের এই সরকারের নেওয়া অনুযায়ী টিচার নেওয়া হয়েছে। সরকারি রুলস মেনে টিচার নেওয়া হয়েছে, এমনি টিচার নেওয়া হয়নি। তাদেরও সরকার যখন যে যোগ্যতা চাইছে, ওই যোগ্যতা অনুযায়ী টিচার নিয়োগ দেওয়া হয়েছে। তারপরেও সবকিছু থাকার পরেও বিগত আওয়ামী লীগ আমলে তারা কারণ দেখাইছে যে এটা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর এলাকা, হাজারীবাগ এলাকা, বিএনপি স্কুল করছে, বিএনপির স্কুল, এই জন্য এটা নেওয়া হয়নি। কিন্তু একজন গভর্নমেন্টের রুলসের তো কোনো, তাহলে দলীয়করণ যদি প্রাধান্য পায়, তো রুলসের কোনো তো প্রয়োজন মনে করি না। আমাদেরকে অবহেলা অবজ্ঞা করে আমাদেরকে বাদ দিচ্ছে। এটা কেন বাদ দিচ্ছে, কি কারণে, আমাদের তো কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আমি আজকে এই আমার স্কুলের পক্ষ থেকে যে কথা বলছি, সারা দেশ জানছে, আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের সকল
জায়গায় এটা প্রচার হবে আমার কথায়, আমার আচরণে, আমার স্কুলের কাগজপত্রে আমাদের শিক্ষকদের যোগ্যতা যদি কম থাকে, এটা চ্যালেঞ্জ করলাম, দেখো, পর্যবেক্ষণ করুক, পরিদর্শন করুক, করে আমার যদি কম থাকে, কোনো রুলস অমান্য হয় যে ওইটা তো সরকারের রুলসের ক্যাটাগরি পড়ে না বা আওতায় হয় না, তখন আমি নিজে এটা দোষ স্বীকার করি, আমি অন্যায় স্বীকার করি, আমি শাস্তি ভোগ করব, মাথা পেতে নেব। কিন্তু কেন আমাকে অবহেলা করে, অবজ্ঞা করে আমার স্কুল, বিএনপি স্কুল করছি বিদায়, পিন্টুর স্কুল করছি বিদায়, আমাদের মরহুম নাসিরউদ্দিন আমাদের পিন্টু, যে বিএনপির আমাদের এমপি ছিলেন তখন ওনার মাধ্যমে স্কুল হয়েছে, উনি স্কুলের শুভ উদ্বোধন করেন, এবং আমার স্কুলটা ফাইলিং সহ 6 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়ে 1 তলা বিল্ডিং করা, এবং মনোরম পরিবেশ, একদিকে 60 ফিট রোড আর একদিকে 40 ফুট রোড, এত সুন্দর একটা স্কুল পরিবেশে খেলার মাঠ আছে, এবং স্কুলটা কেন হয় নাই তা আমার বোধগম্য না। আর আমাদের প্রতি সরকার কেন এত অবজ্ঞা করলো, কেন অবহেলার চোখে আমাদেরকে দেখলো, আমরা কি সরকারের নাগরিক না? এটা আমার দুঃখ। আমাদের ম্যাডাম যে বলছেন যে যোগ্যতা থাকা সত্ত্বেও যোগ্যতা না থাকলে তো দেওয়া যায় না, আমি তো এটা চাই না। আমার যোগ্যতা না, আমি আন্তর্জাতিক দাবি করবো আমি এটা নেবো, এটা নেবো না। আমার সরকারি রুলসে যদি আমার যোগ্যতা থাকা সত্ত্বেও কেন নেয় না, এটা আমি কৈফিয়ত চাইতে পারি, গভর্নমেন্টের কাছে চাইতে পারি, জনগণের কাছে চাইতে পারি, সরকারের কাছে চাইতে পারি, অবশ্যই চাওয়ার অধিকার আমার আছে, কেন আমাকে বাদ দিল। এইরকম অনেকগুলো স্কুল আছে, অনেক প্রতিষ্ঠান, অনেক পরিসংখ্যানে ধরা যায়, কেউ বলে 4,141টা 39টা, কেউ হিসাবে বলে 5,959টা, যাই বলুক না কেন, আমি সরকারের কাছে করজোরে অনুরোধ করছি এবং জোর দাবি জানাচ্ছি যে সঠিক তদন্ত করে যে স্কুলগুলো, যতগুলো স্কুলই সঠিক নিয়ম মাফিক যদি হয়ে থাকে, সরকারের 13 সালে যে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করছে, এই বিদ্যালয়ের মধ্যে আমার স্কুল ছিল 2 নম্বরে, এই সিরিয়ালের মধ্যে 2 নম্বরে ছিল, কিন্তু আমারটা কেন বাদ পড়লো আমি জানি না। কিন্তু যদি আমার স্কুল স্বয়ং সম্পূর্ণ থাকা সত্ত্বেও বাদ দেয়, এটা আমি জবাবদিহিতা চাইবো সরকারের কাছে, কেন বিগত সরকার আমার স্কুল বাদ দিল। আর আমি আরেকটা দাবি জানাচ্ছি, আমার একটি প্রশ্ন হলো, আপনাদের যে বাদ পড়ে স্কুলগুলো, এগুলো বাদ দেওয়ার কারণটা কি? কারণটা জানি, দর্শক জানতে চাই। কারণ তো জানি না, এই যে কইলো আমার স্কুল যে বিএনপি করছে এই জন্য এটা আওয়ামী লীগ আমলে বাদ দিছে, আচ্ছা, এটা তো কোনো যুক্তি না। স্কুল বিএনপি করেছে, এটা যুক্তি, মানে আপনাদের কি এটা কোনো যুক্তির ভিতরে পড়ে বলে আপনারা মনে করেন? অবশ্যই না, এটা কোনো যুক্তি। তাহলে বিষয় হচ্ছে, স্কুল মাদ্রাসা যাই হোক না কেন, এটা হচ্ছে শিক্ষা এখান থেকে অর্জন করে, এটা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের স্কুল থেকেই শিক্ষা অর্জন করে ভবিষ্যৎ ভালো কিছু করবে এবং দেশের উন্নতি করবে। তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে, যেহেতু স্কুল এটা, তো এটাই আপনার শিক্ষা অর্জন করা হয়, তো এটাকে আপনার দলীয় ভাবে নেওয়ার তো কোনো প্রয়োজন বোধ বলে আমি মনে করি না। তো সেই ক্ষেত্র থেকে আপনাদের মতামতটা কি আমি জানতে চাই। আমার মতামত এখন আমি কি বলবো, তখনকার সময় তো কমিটিও ছিল আওয়ামী লীগের দলীয়, আমি তো আর এটা বলতে পারি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যাব সভাপতি জনাব কামাল উদ্দিন, উক্ত সংগঠনের সভাপতি, তো তার কাছ থেকে আমরা সর্বশেষ জানতে চাইব তার মতামত, এবং তার বিপক্ষে যেটা তাকে জানানো হইল যে সে আসলে 5টা দাবির বিপক্ষে, তো আসলে তার মতামতটা কি সর্বশেষ আমরা তার থেকে জানতে চাইব। স্যার, আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে আপনি বিস্তারিত বলেন। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে আমাকে আবার দ্বিতীয়বার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমার সহযোদ্ধা সংগঠনের সাধারণ সম্পাদক বিপক্ষে যে 5টা কথা বলেছেন, আমি সেগুলো খণ্ডন করছি। আসলেও একটা কথা বলে, যোগ্য যেই ভাগ্য তার কিছুতে নাই টুটে, ডুবিলেও তরি তার পূর্ণ বেশে ওঠে। যোগ্যতা অবশ্যই প্রয়োজন, যোগ্যতা না থাকলে কোনো কিছুই হয় না। যেমন আমার সহযোদ্ধা ম্যাডাম বলেছেন যে নীতিমালার আলোকে এই প্রধান শিক্ষক পদ বা যোগ্যতা ওনাদের নেই, তাহলে ওনারা না পাইয়া যদি না পায় তাহলে এটা কি করব। আসলেও দেখুন, সবসময় বিচার করতে হবে। এই যারা প্রধান শিক্ষক থেকে বাদ পড়েছেন, তারা এমন শিক্ষকও আছেন কেউ 95 সাল থেকেই এই পদে চাকরি করছেন। তাদের নির্দিষ্ট যে নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে তারা
এই যোগ্যতা অর্জন করেছেন। এবং এই নীতিমালায় যদি শর্টকাট কথা, টকশো অনেক লম্বা হয়ে যাচ্ছে, নীতিমালায় যদি নাই থাকবে তাহলে এখানে সরকার দেয় নাই, কিন্তু আমাদের হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে কি করে রায় দিলেন? আমি আমার এই সহযোদ্ধার যুক্তি খণ্ডন প্রশ্ন পর্বে অবশ্যই তারা যোগ্য, যার জন্যই তাদেরকে নীতিমালায় থাকা সত্ত্বেও তারা এই পদ থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। 1 নাম্বার। 2 নাম্বার হলো, যেমন এসএমসি কর্তৃক আপনি একজন শিক্ষক 8 বছর শিক্ষকতা করার পর তার সঠিক জ্ঞান, বুদ্ধি, বিবেচনা এবং অভিজ্ঞতা অর্জন করা হয়, সেটা নীতিমালায় পরিষ্কার উল্লেখ করা আছে। এবং 8 বছর শিক্ষকতা করার পরে তাকে প্রমোশন করা উচিত। কিন্তু এইখানে এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা, এমন শিক্ষক আছেন 20 বছর, 30 বছর, 15 বছর, 20 বছর যাবৎ একই পোস্টে তারা চাকরি করছেন। তাহলে কি আমি ধরে নিব না যে ওরা অবশ্যই তাদের সেই যোগ্যতা অর্জন করেছেন? আমার সহযোদ্ধায় যে কথাটা বলছেন যে এসএমসি কর্তৃক যে নিয়োগটা হয়েছে সেটা সঠিক নয়, অবশ্যই সঠিক। কারণ তারা আজকে এমনও শিক্ষক আছে যে যেখানে নীতিমালায় লেখা আছে 8 বছর শিক্ষকতা করার পর একজন শিক্ষককে তার প্রমোশন দেওয়া হোক, নীতিমালায় লেখা আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এসএমসি কর্তৃক যে নিয়োগটা করা হয়েছে, এই নিয়োগটা এমন শিক্ষকও আছে যে কাউকে 95 এবং 98, 2000, 2005, 12, 6 অর্থাৎ এমন ভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তাদের বয়সটা যোগ করা হয়েছে নীতিমালায় 50% দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত অদ্যাবধি এই শিক্ষক বৃন্দের কোনো গ্রেডেশন, চাকরিকাল গণনার কোনো সুনির্দিষ্ট নীতিমালা এখন পর্যন্ত তৈরি করা হয় নাই। সুতরাং উনি যে কথাটা বলছেন এটা যুক্তিসঙ্গত না। আমি মনে করি যে এই বিষয়টার উপরে কনসালটেশন কমিটি যে রিপোর্টটা প্রদান করেছেন, আমি ওনাদেরকে স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই, এবং ওনাদের পরবর্তী ভবিষ্যতের জন্য আমি ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা এত সুন্দর একটা রিপোর্ট প্রদান করেছেন। অবশ্যই অবশ্যই এই শিক্ষকগুলোকে অন্তত 50% যোগ করো, তাদের গ্রেডেশন টাইম স্কেল প্রদান করা উচিত। দ্বিতীয় যে প্রশ্নটা উনি বলছেন যে অর্থ মন্ত্রণালয়ের যে চিঠিটা যে বাতিল করা হয়েছে, দেখেন এই বাংলাদেশে 37 সালেও 37,000 স্কুল জাতীয়করণ করা হয়েছিল। তাহলে 73 সালে যখন এই 37,000 স্কুল জাতীয়করণ করা হয়েছিল, সেই শিক্ষকগুলিকে যেহেতু টাইম স্কেল গ্রেডেশন কর্তন করা হয় নাই, তাহলে কেন এই 13 সালে 9 জানুয়ারির শিক্ষকদেরকে টাইম স্কেল গ্রেডেশন সবকিছু কর্তন করার জন্য চিঠি প্রদান করবে মন্ত্রণালয়? তাহলে এটাও তো আমি বৈষম্যের শিকার বলে মনে করব। এই যে আমার সহযোগিতা যে কথাটা বলেছেন এটা সম্পূর্ণ অন্যায় এবং এটা যুক্তিসঙ্গত না। আমি আশা করব কনসালটেশন কমিটি যে রিপোর্ট প্রদান করেছে, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে সেই সুরাহার জন্য মহাসমাবেশের তারিখ ঘোষণা করবেন এবং আমরা সারা বাংলাদেশের সেই শিক্ষকবৃন্দ এসে উনার সেই মহাসমাবেশে আমরা অংশগ্রহণ করব, আমাদের সেই দাবিগুলি উনি পূরণ করবেন। আর ওই যে বিদ্যালয়গুলোর কথা বলা হয়েছে, দেখুন আমি কিন্তু প্রথমেই উপস্থাপন করেছিলাম যে বাংলাদেশে গ্রামের সংখ্যা হইল 87,191টি। যদি 87,191টি গ্রাম হয়ে থাকে তাহলে নীতিমালা এবং সরকারি সকল নীতিমালায় বলা হচ্ছে যে প্রত্যেকটা গ্রামে একটা স্কুল থাকবে। এখন শহর ভিত্তিক, জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক আপনি বাদ দিয়েও তো আপনার স্কুল আছে সারা বাংলাদেশে মাত্র 66,661টা। তাহলে এই যে এতগুলি স্কুল, প্রায় 20-21 হাজার স্কুল আরো দরকার। বাংলাদেশে আরো 20 থেকে 21 হাজার স্কুল স্থাপন করলে প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা স্কুল হবে। আর আমরা দাবি করছি যে মাত্র 5,991টা বিদ্যালয়, এই বিদ্যালয়গুলো কে স্থাপন করেছে? সরকার স্থাপন করে নেই, স্থাপন করেছে ওই যে শিক্ষক যারা চাকরি করছে তারাই তাদের জমি জামা জায়গা দিয়ে তারা ঘর বাড়ি সাজাইয়া তৈয়ার করিয়া তারা শিক্ষকদেরকে বাইরে বাইরে থেকে টানিয়া তারা এই শিক্ষকদেরকে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া করাচ্ছে। এমনকি আজকে সরকারি বিদ্যালয়গুলোতে যেমন আমরা জাতীয়করণ হয়েছি, আমাদের বাচ্চারা উপবৃত্তি পাচ্ছে, এমন উপবৃত্তি পাচ্ছে। কিছুদিন আগে
হয়তো এখন আবার শুরু হচ্ছে, আমি শুনছি এবং জানতেছি যে আগামী জুলাই আগস্ট থেকে আবার দুপুরের সময় তাদেরকে খানির ব্যবস্থা করা হবে, লাঞ্চের ব্যবস্থা করা হবে, মিড দ্য মিল। আচ্ছা, তাহলে এই বাচ্চাগুলো, এই যে 5,600-951টা বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, এরা কি ছাত্র নয়? আর ওরা কি শিক্ষক নয়? তাহলে কি আমার যে সহযোগিতা যে কথাটা বলছেন যে বিদ্যালয়গুলো হ্যাঁ অবশ্যই যোগ্যতা আছে, যোগ্যতা যে বিদ্যালয়গুলোর নাই সেগুলি সরকার এখানে পরিষ্কার কনসালটেশন কমিটি উল্লেখ করেছে যে জেলা উপজেলা যাচাই বাছাই পূর্বক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের অন্তর্ভুক্তি করা হোক। তাহলে এখানে সমস্যা কোথায়? তাহলে আমরা আশা করব আজকের যে টক শো আমরা প্রদান করেছি, আমার মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং ডিজি মহোদয়, ওনারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করছেন। আমি আবারও আশা করব যাতে আমাদেরকে এই মহাসমাবেশের তারিখ নির্ধারণের জন্য প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের মাধ্যমে আমরা তারিখটা নির্ধারণ করতে পারি এবং আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা এখানে উপস্থিত থাকবো, যাতে আমাদের এই 5টা দাবি উনি উত্থাপন করে আমাদের সকল সমস্যার সমাধান করে প্রাথমিক শিক্ষার স্তরকে একটা শক্তিশালী স্তম্ভ হিসেবে প্রকাশ করবেন এবং এই প্রাথমিক শিক্ষাকে আমরা এই ছোট ছোট বাচ্চাদেরকে, কোকোমুনি বাচ্চাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা লেখাপড়া করাতে চেষ্টা করব। যদি এই দাবিগুলি পূরণ হয়, আমার পেটেই যদি ঠিক না থাকে, আমি যদি ঠিক মতো ভাত খাইতে না পারি, তাহলে আমি কি শ্রম দিব? এবং আমরা মামলাই যদি করতে হয় কোর্টে গিয়া, তাহলে আমি কি বিদ্যালয়ের, আমার মামলার জন্য প্রতি মাসে যদি আমাকে 2 বার ঢাকা শহরে আসতে হয় আমার এলাকার থেকে, তাহলে আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে ভারপ্রাপ্ত হিসাবে আমাকে দেওয়া হয়েছে, বা আমি যে এই যে স্কুলগুলিতে যে বাচ্চারা উপবৃত্তি পাচ্ছে না বা এই তারা মিড ডে মিল পাচ্ছে না, তাহলে তারাই কি দোষ করেছে আর আমরাই কি দোষ করেছি? এইগুলি যদি বাস্তবায়িত না হয়, তাহলে আমরা কি করে এই নতুন বাংলাদেশ স্থাপন করব? নতুন বাংলাদেশ স্থাপন করতে গেলে আমাদের এই 5টা দাবি যাতে পূর্ণ হয়, তাহলে আমাদের এই প্রাথমিক শিক্ষাকে সুন্দর সুশীলভাবে উপস্থাপন এবং স্থাপন করা যাবে এবং আমাদের মনের আশা এবং শিক্ষা দেশের অবস্থা আমরা উন্নয়ন করতে সক্ষম হব। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আমার কথাগুলি টক শোতে শুনছেন। আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে, সঞ্চালক মহোদয় এবং চ্যানেলের যারা আছেন তারা যদি মনে করেন যে আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর শ্রোতামণ্ডলী যারা কথাগুলি শুনছেন তারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, এতক্ষণ ধরে আপনারা শুনলেন বাংলাদেশ নব জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির সাথে আমরা এবং কথা বললাম। উক্ত বিপক্ষে যারা ছিল তাদের সাথেও আমরা আলোচনা করলাম। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আজকের টক শো এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ।